তরুণরা চেতনার যে মুক্তি চায়, চেতনার যে স্বাধীনতা চায়, তরুণরা তাদের মত প্রকাশের যে স্বাধীনতা চায়, এই সবকিছুরই মূর্তমান প্রতীক কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা তো মতামত প্রকাশ করা, মুক্ত মন, মুক্ত চিন্তা, অভিমত, গণতন্ত্র, মুক্তির জন্য যুদ্ধ করতে গিয়ে তো দেশটা স্বাধীন করেছি। এটাই তো তরুণরা চায়, এটা তরুণরা পছন্দ করে। সেটা একজন তরুণের সামনে একজন তারুণ্যদীপ্ত নেতা যদি তারুণ্যের ভাষায় বলতে পারে, বোঝাতে পারে, অবশ্যই আপনি ফলাফল পাবেন। নৈরাশ্যের কোনো কারণ নাই, কোনো সুযোগ আপনার নাই। কি মনে হয় যে আওয়ামী লীগ সবসময় তরুণদেরকে আকৃষ্ট করতে ব্যর্থ হয়? এই প্রশ্নটি করলাম এই কারণে, ধরেন আমি তরুণ, এখনো তরুণ, কিন্তু যখন আরো তরুণ ছিলাম তখনও আমি দেখেছি বেশিরভাগ তরুণরাই অন্য আরেকটি দল করে। আপনিও নিশ্চয়ই আপনার তারুণ্যে দেখবেন যে অন্য আরেকটি দলের, আপনি বললেন না যে আপনারা কখনো ভাবেননি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তাই না? এখন আবার তরুণরা আমি কখনো ওইভাবে তুলনা করি না, আমি কখনো ওইভাবে তুলনা করিনি। আমি যেটা দেখেছি আপনাকে সেটা বলতে পারি। আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়তাম, একটা সরকারি স্কুল। সেই স্কুলে প্রায়ই পার্শ্ববর্তী যে কলেজ, ঢাকা কলেজ, আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম, সেই ঢাকা কলেজ থেকে আমাদের ছাত্রলীগ এবং ছাত্রদলের যে নেতৃস্থানীয় ভাইয়েরা যারা ছিলেন তারা প্রায়ই আসতেন, এসে আমাদেরকে দাওয়াত দিতেন তাদের অনুষ্ঠান বা আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সুতরাং রিক্রুটমেন্ট যে একটা প্রসেস অফ রিক্রুটিং ইয়াং মেন, ইয়াং বয়েজ এন্ড ইয়াং গার্লস, দ্যাট ওয়াজ কন্টিনিউয়াস। কোথাও বেশি কোথাও কম থাকতে পারে। এবং আপনি মনে করেন আমার পলিটিক্যাল আলোচনার অনেক কিছুতেই পলিটিক্যাল সেলিব্রিটি বলেন, পলিটিক্যাল পার্সোনালিটি বলেন, আইকনিক ফিগারদের কথা চলে আসে, যে কথাগুলো, যেই লোকগুলোর নাম আমি হয়তোবা আমার প্রথম শুনেছি, তারপর হয়তোবা পড়েছি। তো ওই চর্চাটা ছিল। এখন সেই চর্চাটা ম্রিয়মান, পুনরুদ্ধার করে নেই, ঠিক নেই। আপনাকে বলতে তো অসুবিধা নাই, আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী একটা ছেলে আসলো দেখা করতে। কারণ আমি তো ছাত্রলীগের কেউ না, মনে করতেছে আমার বোধহয় অনেক ক্ষমতা বা মানুষের বোধহয় আমার কথা শুনে তদবির করার জন্য আসছে। ঠিক আছে, আমি সৌভাগ্যবান, আমি বিনীত ভাবে আমি তো তাকে ফিরাই দিই, হ্যাঁ ভাই ঠিক আছে, আমার সুযোগ থাকে, কাকে বলতে হবে বলবো, শিওর। আমি শুধু নিজের স্যাটিসফ্যাকশনের জন্য তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, বঙ্গবন্ধু এবং খন্দকার মোস্তাকের ভিতরে যেই দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের সূচনাটা যদি আমি একটা গল্প আকারে শুনতে চাই, তাহলে তুমি আমাকে একটু বলো তো, আই ওয়ান্ট টু লার্ন যে খন্দকার মোস্তাক এবং বঙ্গবন্ধুর ভিতরে, মানে প্রথমে বঙ্গবন্ধু ছিলেন না, শেখ মুজিবুর রহমান, ওনাদের ভিতরে সংঘাতটা কোথা থেকে শুরু, দ্বন্দ্বটা, রাজনৈতিক দ্বন্দ্ব কোথা থেকে শুরু। তো সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি হইতে চায়, কিন্তু হা করে আমার দিকে তাকায় আছে, বলতে পারলো না। কথা হচ্ছে, আপনি তাত্ত্বিক ব্যাপার তো দরকার আছে। আপনার কি মনে হয় না আওয়ামী লীগের তাত্ত্বিক কোনো আলাপ আলোচনা, জ্ঞান মানে বুদ্ধিবৃত্তিক কোনো আলাপ আলোচনা চর্চারই জায়গা নেই? এখন এক পাই পয়সার কোনো তাত্ত্বিক আলাপ নেই, শেষ করে দিচ্ছে একদম 15 বছরে, কোনো আলাপ নাই। আগে ছিল। আওয়ামী লীগ কেন করে এটাই তো জানে না, কিসের জন্য করে এটাই তো জানে না। আরে ভাই, আপনি নামাজ পড়বেন, মসজিদে যাবেন, সূরা জানবেন, আয়াতুল কুরসি জানবেন, দুরূদ শরীফ জানবেন, নামাজ পড়বেন। এখন আপনি যদি আলেম হতে চান, আপনি যদি মানুষকে ইসলামের দিকে ধাবিত করতে চান, একজন আলোকিত মানুষ, তাহলে তো শুধু সূরা মুখস্থ করলে হবে না। ইউ হ্যাভ টু নো, রাইট? You have to know the শানে নজুল, you have to know আল্লাহ তাআলা কেন ইসলাম পাঠান। একই ভাবে আওয়ামী লীগ তো একটা নীতি আদর্শের ধারণ করে, বিশাল বড় একটা আদর্শিক একটা বাহন, আমি মনে, হ্যাঁ। সেই আওয়ামী লীগের তাত্ত্বিক আলাপটা হয়ে গেছে অপরাধ। সেই আওয়ামী লীগে যারা ভালো বক্তব্য দিবেন, মানুষকে বিমোহিত করতে পারবেন, তারা হয়ে গেছেন শত্রু। তাহলে আপনার রিক্রুটমেন্ট হবে কোথা থেকে? আপনি আওয়ামী লীগের কোন নেতার বক্তব্য শুনে আপনার চোখে পানি আসে? এখন কোন বক্তব্য শুনতে ইচ্ছা করে? কি বলে না বলে, কি উচ্চারণ, কি মানে ইতিহাসের পট নাই, কোন বড় মানুষের রেফারেন্স নাই, কেন? মানে কি দৈন্যদশা। এই পরিস্থিতিটা হলো কেন? হয়তো আমরা মনে করেছি যে স্তুতি চর্চাই ভালো, তেল তৈলমর্দনটাই ভালো, সেই জায়গায় নিয়ে গেছে, আমরা হয়তো সেটা মনে করেছি। বললাম তো, আমাদের এখন অবস্থা, আমাদের দল ছেড়ে চলে গেছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এখন তার বক্তব্য ধার করে আমরা আওয়ামী লীগের অফিসিয়াল পেজে চালাই। আমাদের মরহুম বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন খান বাদল, হোয়াট এ ভয়েস, হ্যাঁ, কি স্ট্যান্ডিং, কি তার বক্তব্য দেওয়ার স্ট্যাচার, পশ্চার, জাসদে চলে গেছেন, তার বক্তব্য নিয়ে এখন আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কি বলে যে আপনার অফিসিয়াল পেজে চালাই। রাশিক ভাই, আপনি আমার ব্ল্যাক হয়ে গেছেন। রাশিক ভাই, আমি আপনাকে দেখতে পাই না। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। সম্ভবত কোন একটা সংযোগে তার সমস্যা হচ্ছে, আমার মনে হয় তিনি আবার যুক্ত হবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না তাকে, তার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু আমরা যে প্রশ্নটি তাকে করছিলাম, তিনি আজকে একটি, জি রাশেক রহমান, আপনাকে আমি দেখতে পাচ্ছি। জি, আমি বুঝতে পেরেছি যে আওয়ামী লীগের, আপনি হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নিলেন
কারাই বুদ্ধি পরামর্শ দিয়েছে তাদেরকে আমি চিনি, তাদের নাম এখানে আর বলবো না। তারা হঠাৎ করে নেত্রীকে বোঝানো শুরু করলেন যে এত জাতীয় নেতা এত কিছু দরকার কেন, সবকিছু সিঙ্গেল আউট করে ফেলেন। এটা করতে গিয়ে তো দলের আজকে এই দৈন্যদশা। অন গ্রাউন্ড দের ইজ নো ওয়ান, কোন জনপ্রিয় লোক নাই, তাও যা একটা দুটো আছে কোনো মতে বেঁচে। ধরেন আমি যে কথা বলি, আমি কথা বললে দুনিয়ার গালাগালি, আরে কথাটা শুনেন ভাই কি বললাম, না শুনে গালাগালি চল। আপনি মনে করেন আমার বক্তব্যে কোথাও তো আমি বঙ্গবন্ধু আওয়ামী লীগ বা নেত্রীর বিরুদ্ধে কিছু, আমার রাজনৈতিক পরিচয় তো আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আমার আদর্শ, আর বঙ্গবন্ধুর রক্ত শেখ হাসিনা, তাকে ছাড়া তো আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকবে না, এগুলো তো বাস্তবতা। এখন আমি যদি আওয়ামী লীগের কোন নেতার দোষ ধরি, তার জন্য বলে আমি আওয়ামী লীগের শত্রু হয়ে, এই যদি পরিস্থিতি হয়, আপনি একটু তো সমস্যা হচ্ছে। আমরা আস্তে আস্তে ঠিক হবে, একটু সময় লাগবে আর কি। জি, আপনি বলছিলেন যে আমাকে শেষ করতে হবে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, জি জি, আপনি বলছিলেন যে ওবায়দুল কাদেরকে কেউ পছন্দ করে না, রাইট? তো বাংলাদেশের আওয়ামী লীগের অনেক বড় রাজনৈতিক দল, পুরনো রাজনৈতিক দল, সৈয়দ আশরাফ সম্ভবত এখানে একজন মন্তব্য করেছেন যে সৈয়দ আশরাফ ছিলেন বেস্ট সাধারণ সম্পাদক। এখন এই মুহূর্তে যদি সাধারণ সম্পাদক বাছাই করতে হয়, কাকে করা আপনি বললেন না যে জনগণ কর্মীরা ভোট দিয়ে দিবেন, কাউন্সিলে হবে, এটা বলেন না, কারণ আপনি যদি মনোনয়ন দিন। জি, আমি তো একজন কাউন্সিলর ছিলাম গত সম্মেলনে, আমাকে যখন জিজ্ঞেস করবে আমি নাম দিয়ে দিব, কে হলে ভালো হয়, আমার মতামত। আপনি আমার দর্শকদের জন্য একটু বলেন না কাকে আপনি মনোনীত। দর্শকদের জন্য আমি বলবো কেন, কারণ কাউন্সিলর তো এইভাবে ওপেনলি বলে না, এটা তো আমার শপথ। আমি তো আওয়ামী লীগের একজন অ্যাক্টিভ কর্মী। মানুষের আশা দেন যে ওবায়দুল কাদেরই, মানে যাকে আপনি বলছেন যে কেউ পছন্দ করে না, ওবায়দুল কাদেরই একমাত্র সাধারণ সম্পাদক না, আরো অনেকে হতে পারে। আমি মানুষকে আশা দিব এভাবে যে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের ফিরে যাওয়া বড্ড প্রয়োজন, এবং ইনশাল্লাহ আওয়ামী লীগ ফিরে যাবে। এবং আমি বাংলাদেশের মানুষকে এটা বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঠিক যেই ধরনের নেতা এই দলকে সামনের দিকে চালিয়ে নিয়ে যেতে পারবে, সেই ধরনের নেতাকেই আপনারা হয়তো বা পাবেন আগামী দিনে। একটু ধৈর্য ধরতে হবে, সুসংগত থাকতে হবে, এবং হ্যাঁ, আমি মনে করি এখন আমরা যে অবস্থায় আছি তাতে করে এই যে মিথ্যা প্রমাণিত স্বপ্ন, মানে জুলাই আগস্ট 2024 সালে আমাদেরকে যে স্বপ্ন দেখানো হয়েছিল, যে স্বপ্নে বিভোর হয়ে অনেক মানুষই হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে বা সরকারের পতনের পিছনে ছিল, তাদেরকে এখন আস্তে আস্তে বোঝাতে হবে যে ইয়েস, ভুল ত্রুটি আমাদের থাকতে পারে, আমরা ভুল করলে ত্রুটি করলে সেটার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করতে প্রস্তুত, এটা পরিশুদ্ধ করতে, এটা ত্রুটি মুক্ত করতে বা এটা সংশোধিত হতে বা সংশোধন করার জন্য আমরা প্রস্তুত আছি, এবং এটা হবে। কিন্তু একই সাথে এই যে ভুল পথ, সেই ভুল পথটাকেও ছেড়ে আমাদেরকে সঠিক পথে আসতে হবে, এবং মানুষকে এটা বোঝাতে হবে যে আমি যদি বলতে চাই যে আমি আসমানের দিকে তাকায় বললাম আল্লাহ বাংলাদেশ বানায়া দাও, আর আল্লাহ আমার পরিশ্রম ছাড়া বাংলাদেশ বানায় দিল, এটা সত্য না। অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, হাজারো লক্ষ মুক্তিযোদ্ধা, শত শত সাহসী আমার মা বোন, সকলে ত্যাগ তিতিক্ষা রক্ত আত্মত্যাগ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ সৃজিত হয়েছে। এই সত্য ভাষণ ছাড়া পৃথিবীর বুকে কোথাও আমরা সম্মান পাবো, আমরা হাসির পাত্রতে রূপান্তরিত হয়ে যেতে পারি। এই জায়গাগুলো যদি আমরা বোঝাতে পারি, আমি বিশ্বাস করি সামনে সুদিন আছে। তো সেগুলি বোঝানোর জন্য আপনি দেশে যাবেন, গেলে কবে যাবেন? হ্যাঁ, যদি আমাকে আপনি দায়িত্ব দেন, আমি আওয়ামী লীগের যদি নীতি নির্ধারকের মধ্যে একজন হই, যদি সত্যিকার অর্থে ধরেন আমাকে যদি এখন জিজ্ঞাসা করে ভাই আপনি কে, আপনার কথা কেন শুনবো, আমার তো বলার কিছু নাই, আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় আমি চেষ্টা করবো দেশে যাওয়ার জন্য। আমি তো নীতি নির্ধারক কেউ না, হ্যাঁ, এটা বাস্তবতা, চেষ্টা তো করবোই অবশ্যই, কেন না। এখন নীতি নির্ধারক কোন ধরনের, মানে বুদ্ধিভিত্তিক নীতি নির্ধারক নাকি কর্মীদের সঙ্গে কথা বলার যোগাযোগ? বুদ্ধিভিত্তিক অথবা মাতৃভিত্তিক বা মাটি ভিত্তিক, এগুলো তো বিষয়টা তো সহজ, এত জটিল করছি কেন? একটা দলের নীতি নির্ধারণী ফোরাম থাকে, সেখানে যদি আমার কোনো দায়িত্ব থেকে থাকে, দলটা যদি মনে করে, দলের যিনি প্রধান এবং অন্যান্য যারা মুরব্বীরা আছেন, বটম টু টপ তো হতে পারে না, না না না, বটম টু টপ হবে কেন, বা টপ টু বটম হবে কেন, সেটা তো স্পেসিফাই করার দরকার নাই। ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা তো লজিক্যাল হচ্ছে। আমি যদি এখন সুলতানা রহমানকে বলি যে আগামী কালকের থেকে আপনি টাইম স্কোয়ারে বাঙালি একটা ডান্স ট্রুপ গেছে, তাদেরকে কোরিওগ্রাফি শেখাবেন, তা আপনি বললেন ভাই আমি তো নিজেই নাচতে পারি না, করে আমি ওদের কি, আপনি পারেন না, এটা তো এখানে আলাপ করার কিছু। সুতরাং
মানে ধরেন আমার অসীম মানে কুমার ছিল আপনাকে দায়িত্ব না দিলে আপনি যাবেন না, এই উনি তো? ধরেন এরশাদ বিরোধী আন্দোলনে কথাটা উদাহরণটা শেষ করতে ভালো ভূমিকা ছিল, সাহসী ছাত্র নেতা, ভালো বক্তব্য দেন। হ্যাঁ, ওনারা আমরা বানাইছি বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সংস্থা। এমনকি উনি কবিতা পড়ে না, গান গায় না, নাচে না, নাটক করে, এটা তো আমার জানা ছিল। জি। তাহলে অসুবিধা। সুতরাং এমন কোন দায়িত্ব যেটা আমি ভালো পারি সেটা দিলে আমি আমার জায়গা থেকে সেটা করে। এখানে একজন অনেক মন্তব্য আছে, আপনি পরে দেখবেন আশা করি। আমি আজকে শেষ করব। তো আমরা যেটি দিয়ে আজকে শিরোনাম আমি করেছি যে শেখ হাসিনা দেশে ফিরছেন, শেখ হাসিনাকে দেশে ফিরছেন, এটি আমার আজকে শিরোনাম। আপনি অবশ্য বলেছেন যে আপনি আপনার উদ্ধৃতি দিয়েই আপনি বিভিন্ন বলছেন যে আপনি খবরটি পেয়েছেন। যাই হোক, এখন যদি শেখ হাসিনা দেশে ফিরেন, কবে নাগাদ ফিরতে পারেন, কি পরিস্থিতিতে ফিরতে পারেন এবং কোন প্রেক্ষাপটে ফিরতে পারেন, সংক্ষেপ করে যদি বলেন আমরা এই বিষয় নিয়ে বিদায় নেই। কবে দেশে, তবে অবশ্যই দেশে ফিরবেন এবং বাংলাদেশের নিরাপত্তার সাথে রাজনীতি করার পরিবেশ যখন বিরাজমান হবে উনি দেশে ফিরবেন। ওবায়দুল কাদেরের আওয়ামী লীগ ছাড়া দেশে নির্বাচন হবে না তেই বক্তব্য কেবল অহংকারের বহিঃপ্রকাশ নয়, এটি গণতন্ত্রের মৌলিক চেতনাকেও চ্যালেঞ্জ করে। ১. গণতন্ত্রে একক আধিপত্যের চিন্তা স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচয়। যে কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচন হবে না জাতীয় বক্তব্য সরাসরি গণইচ্ছার বিরুদ্ধে অবস্থান নেওয়ার সমান। এটি জনগণের স্বাধীন ভোটাধিকারের প্রতি চরম অবজ্ঞা। ২. এই বক্তব্য কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলে। যদি একটি দল ছাড়া নির্বাচনই না হয় তাহলে নির্বাচন কি জনগণের ইচ্ছার প্রতিফলন নাকি নির্ধারিত নাটক? এই বক্তব্যে দেশের নির্বাচন ব্যবস্থাকে একদলীয় প্রহসনে পরিণত করার ইঙ্গিত স্পষ্ট। ৩. রাজনৈতিক প্রতিযোগিতা নয়, দখল ও নিয়ন্ত্রণের বার্তা। একটি দল নিজেদের ছাড়া নির্বাচন হতে না দেওয়ার মনোভাব দেখালে তা বোঝায় তারা রাজনীতি নয়, শাসনের চর্চা করছে। এটি আসলে গণতন্ত্রকে দখলদারির রাজনীতিতে নামিয়ে আনার প্রচেষ্টা। ৪. ইতিহাস বলে এমন বক্তব্য একনায়কতন্ত্রের পূর্বাভাস দেয়। যারা মনে করে আমরাই একমাত্র বৈধ শক্তি, তারাই ভবিষ্যতে জনগণের কণ্ঠরোধ করে। এমন মনোভাব একদিন দেশের গণতন্ত্রকেই লীলার মঞ্চে পরিণত করে। ৫. জনগণের প্রশ্ন, তাহলে বাকিরা কি? নির্বাচনের মালিক কি কেবল আওয়ামী লীগ? জনগণের ভূমিকা কোথায়? সংবিধান কি কেবল একটি দলের ইচ্ছা অনুযায়ী? গণতন্ত্র মানে অংশগ্রহণ, বৈচিত্র্য, বিতর্ক ও বিকল্প। আমরা ছাড়া নির্বাচন হবে না এমন বক্তব্য গণতন্ত্র নয়, বরং কর্তৃত্ববাদী চিন্তার প্রতিফলন। এটি একটি আত্মবিশ্বাসী দলের নয়, বরং নির্বাচন ব্যবস্থার প্রতি ভয় ও জনগণের প্রকৃত রায় থেকে বিরত থাকার প্রকাশ। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।